বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইয়েস ব্যাংক নিয়ে ডিটেল ডিসকাস করব, যেখানে কোম্পানির বিজনেস এবং ফান্ডামেন্টাল সহ টেকনিক্যাল নিয়েও আলোচনা করব। এছাড়া কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা পয়েন্ট আমি আপনাদের বোঝাবো, যেগুলো শেয়ার মার্কেট জার্নিকে আপনাকে অনেক বেশি সুবিধা করে দেবে এবং সারা জীবন আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। যদি আপনি শেয়ার মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে ভিডিওটি পুরো মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট অবধি অবশ্যই স্কিপ না করে দেখার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। কারণ এই ভিডিওতে আমি আপনার সাথে এমন কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা অর্ডিনারি পয়েন্ট ডিসকাস করব, যেগুলো আপনি নিয়ার ফিউচারে আজকের পরে যে কোনো দিন যে কোনো ব্যাংকিং কোম্পানিকে আপনি যখন নিজে থেকে অ্যানালাইসিস করবেন, এই পয়েন্টসগুলো যদি আপনি ভালো করে আজকে বুঝে নেন তাহলে নিয়ার ফিউচারে আপনার অ্যানালাইসিসটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আপনাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে না যে কেউ আপনাকে অ্যানালাইসিস করে দিক অথবা যা খুশি। সেই জন্য আপনি নিজে থেকে যাতে অ্যানালাইসিস বুঝতে পারেন, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য আমি আপনাদের বারবার অনুরোধ জানাচ্ছি। যদি শেয়ার মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন, যদি সিরিয়াস শেয়ার মার্কেটটা শিখতে চান তবে। আর যদি এই চ্যানেলে প্রথম থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। তো ইয়েস ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করবার আগে আপনাকে জানতে হবে যে পাস্টে এমন কোন প্রবলেম হয়েছিল যার জন্য ইয়েস ব্যাংকের শেয়ার যেটা 400 টাকায় ট্রেড করতো সেই 400 টাকা থেকে এখন 10-12 টাকায় এসে পৌঁছেছে। মানে কারেন্ট মার্কেট সিচুয়েশনে 12 টাকার কাছাকাছি ট্রেড করছে এবং অতীতে 2018 কাছাকাছি কিন্তু ইয়েস ব্যাংক যেটা 400 টাকায় ট্রেড করতো। কেন এতটা ডাউনে আসলো সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে ইয়েস ব্যাংকের অতীতটাকে আপনাকে বুঝতে হবে। চলুন একবার ইয়েস ব্যাংকের অতীতটাকে খুব শর্টে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। ইয়েস ব্যাংকের যে এক্স ফাউন্ডার ছিল তিনি কিছু পরিমাণ ঘুষ নিয়ে এমন কিছু কর্পোরেট লোনের তিনি পার্সোনালি পাস করিয়ে দেন যেই কোম্পানিগুলোর ওই পরিমাণ অর্থ লোন পরিশোধ করার কোনো মতেই ক্ষমতা ছিল না। মানে কি, এই ব্যাংকের যে ফাউন্ডার তিনি কি করেন, কিছু পরিমাণ কিছু কোম্পানি থেকে ঘুষ নেন এবং সেই ঘুষের বিনিময়ে তিনি কিছু সেই সমস্ত কোম্পানিকে লোন প্রোভাইড করে দেন যেই কোম্পানিগুলো কিন্তু লোন পরিশোধ করার মতন ক্ষমতা সেই কোম্পানিগুলোর কাছে ছিল না। এবং তারপরে কি হয়, ফিউচারে গিয়ে সেই কোম্পানিগুলো লোনগুলোকে পরিশোধ করতে পারে না এবং লোনগুলো সব ডিফল্ট হয়ে যায়। এবং যেহেতু লোনগুলো একসাথে ডিফল্ট হয়ে যায় সেই জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ডিফল্ট আসার জন্য একটা হিউজ পরিমাণ এনপিএ ঘোষণা করতে হয়। এখানে আমি একটা পয়েন্ট আপনাদের বলে দিই, এনপিএ কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় যে কোনো ব্যাংকিং সেক্টর অথবা ফিনান্স কোম্পানির জন্য। কারণ কি, মনে করুন XYZ একটা কোম্পানি যতটা এনপিএ ঘোষণা করবে সেই পরিমাণ কিন্তু প্রভিশন কিন্তু ওই আরবিআই এর কাছে কিন্তু রাখতে হবে। আমি আপনাদের আরো সহজভাবে বুঝিয়ে দিই। মনে করুন XYZ একটা কোম্পানি মানে ব্যাংকিং কোম্পানি, সেই ব্যাংক যদি 1000 টাকা মনে করুন একটা এনপিএ ঘোষণা করলো। এনপিএ কবে ঘোষণা হয়, মনে করুন আমি একটা লোন নিয়েছি এবং 90 দিন যদি আমি সেই লোনটাকে না দিই, মানে ধরুন আমি ইএমআই দিচ্ছি না, 90 দিন হয়ে গেছে, তাহলে কিন্তু সেটাকে এনপিএ ঘোষণা করতে হবে ব্যাংককে। এবং ব্যাংক যখন এনপিএ ঘোষণা করবে, ব্যাংক যদি 1 লাখ টাকা এনপিএ ঘোষণা করে তাহলে সেই 1 লাখ টাকার বিনিময়ে আরবিআই এর কাছে প্রভিশন হিসেবে কিন্তু 1 লাখ টাকা এক্সট্রা রাখতে হবে। সেই টাকাটা ব্যাংক কোথায় দেবে, ব্যাংকের নিজের খাতা থেকে দিতে হবে। কারণ কি, কারণ ব্যাংক যেই টাকাটা লোন দিচ্ছে সেই টাকাটা কিন্তু ব্যাংকের নিজের টাকা না, এবং আমার এবং আপনার মতন সাধারণ ইনভেস্টরের টাকা, মানে সাধারণ মানুষের টাকা। সেই জন্য ব্যাংকের এটা একটা দায়িত্ব যে যাদের ব্যাংক লোন দিচ্ছে তাদের যাতে ভালো করে যাচাই করে তারপর লোন দেয়। সেই জন্য যদি ব্যাংকের লোন যদি ডিফল্ট হয়, যদি 90 দিন সেই লোন যদি কন্টিনিউয়াসলি যদি উইথড্র করতে না পারে, যদি ইএমআই মিস হতে থাকে, তাহলে সেটাকে এনপিএ ঘোষণা করতে হবে। এবং যত বেশি পরিমাণ এনপিএ ঘোষণা হবে তত সেম অর্থ কিন্তু আরবিআই এর কাছে প্রভিশন হিসেবে রাখতে হবে। এবার যেহেতু ইয়েস ব্যাংকের কাছে একটা হিউজ পরিমাণ প্রায় 51,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু মানে এনপিএ ঘোষণা করা হয়েছিল, যেই জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাংকরাফটির পথে কিন্তু কোম্পানি চলে গেছিল। মানে ইয়েস ব্যাংক এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে ইয়েস ব্যাংক কিন্তু ব্যাংকরাফট ঘোষণা করার পথে চলে আসে। এবার যেহেতু এখানে ভোট ব্যাংকের ব্যাপার থাকে, এটা একটা ব্যাংকিং সেক্টর, এখানে আপনার আমার মতন সাধারণ মানুষের টাকা থাকে, সেই জন্য কিন্তু সরকার কোনো মতেই এই ব্যাংকটাকে ডুবতে দিতে পারে না। সেই জন্য সরকার কি করলো, গভর্নমেন্ট এবং আরবিআই মিলে যুক্তি করে তারা এসবিআই কে ফ্রন্ট লাইনে নিয়ে আসলো এবং এসবিআই এবং এলআইসির সহযোগিতায় এই যে ইয়েস ব্যাংকটা যে ডুবতে বসেছিল সেটাকে বাঁচানোর ব্যবস্থা করলো। যেখানে মানে এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স ম্যানেজারকে, তার নাম ছিল প্রশান্ত কুমার, তাকে কিন্তু সিইও হিসেবে এইখানে অ্যাপয়েন্ট করা হলো। এবং এই প্রশান্ত কুমার যখন এই ব্যাংকের সিইও হিসেবে অ্যাপয়েন্ট করলেন, তারপরে কিন্তু কোম্পানি আস্তে আস্তে আবার ঘুরে গেল এবং কোম্পানিটা ব্যাংকরাফট হলো না। এসবিআই এবং এলআইসি মিলে ইয়েস ব্যাংকটাকে বাঁচিয়ে তো নিল, কিন্তু ইয়েস ব্যাংকের উপর তারপর নেক্সট চ্যালেঞ্জ হলো গিয়ে এনপিএ। কারণ একটা হিউজ পরিমাণ এনপিএ নন পারফর্মিং অ্যাসেট কিন্তু ইয়েস ব্যাংকের মাথায় বোঝা হয়ে রইল। এবং তারপর কি করা হলো, ইয়েস ব্যাংকের তরফ থেকে জেসি ফ্লাওয়ার নামে একটা অ্যাসেট রিকনস্ট্রাকশন
রিকনস্ট্রাকশন কোম্পানির সাথে একটা ডিল করা হলো, যেটা 12,000 কোটি টাকার ডিলটা স্যাংশন হলো এবং তার বিনিময়ে ইয়েস ব্যাংক দাবি করলো যে কিন্তু তাদের মাথায় যে একটা হিউজ পরিমাণ ডেট আছে, মানে হিউজ পরিমাণ যে এনপিএ আছে, সেটা কিন্তু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি জেসি ফ্লাওয়ার কোম্পানির উপর চাপিয়ে দেওয়া হবে এবং এই কোম্পানির সাথে 12,000 কোটি টাকায় একটা ডিলে আসে। এবং নেক্সট এই কোম্পানি মানে ইয়েস ব্যাংক কোম্পানি দাবি করে যে 1 বছরের মধ্যে তারা একটা জিরো ডেট কোম্পানি মানে জিরো এনপিএ কোম্পানিতে পরিণত হবে। তো কোনো একটা ব্যাংকিং কোম্পানি যখন এনপিএ কম হয়ে যায় তখন কিন্তু সেই কোম্পানির কাছে কিন্তু ক্যাপিটাল রেজ করা অনেক বেশি সুবিধা হয়ে যায়, কারণ কি কোম্পানি কোনো ব্যাংকিং কোম্পানি যখন আস্তে আস্তে এনপিএ কমতে থাকে তখন কিন্তু তার ভ্যালুয়েশন আস্তে আস্তে বাড়তে থাকে এবং ব্যাংকিং সেক্টরে যখন ভ্যালুয়েশন বাড়তে থাকবে তখন কিন্তু ক্যাপিটাল রেজ করা সুবিধা হয়ে যাবে এবং এই প্রত্যেকটা পয়েন্ট যখন আস্তে আস্তে পজিটিভে আসবে তখন কিন্তু এই ব্যাংকিং কোম্পানি মানে যেটা আমরা দেখতেও পাচ্ছি যে যেখানে 4 টাকা 5 টাকায় কোম্পানির শেয়ার পৌঁছে গেছিল, যেহেতু এনপিএ আস্তে আস্তে কম করছে সেজন্য কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন আস্তে আস্তে বাড়ছে এবং ক্যাপিটাল রেজ করা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে, যেটার এফেক্ট কিন্তু আমরা এই কোম্পানির শেয়ার প্রাইসেও দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু শেয়ার প্রাইস উপরের দিকে উঠছে। এবার আসুন আমরা এই ইয়েস ব্যাংকের ফান্ডামেন্টালটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো আমরা স্ক্রিনারে ইয়েস ব্যাংক লিমিটেড ওপেন করে নিয়েছি এবং কোম্পানির ফান্ডামেন্টালে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার চেষ্টা করব, যেখানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত 32,171 কোটি টাকা এবং কারেন্ট প্রাইস কত চলছে 12.8 চলছে এবং বুক ভ্যালু 13.5। তার মানে না তো হাই ভ্যালুতে রয়েছে না তো চিপ ভ্যালুতে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা প্রথমে কোয়ার্টারলি রেজাল্টটাকে একবার দেখার চেষ্টা করি এখানে কি চেঞ্জ এসছে বা কি চেঞ্জ হয়েছে। এখানে 2019-এর জুন কোয়ার্টার থেকে কিন্তু 2022-এর মার্চ অবধি অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি এখানে কোম্পানির রেভিনিউ দেখি 2019-এর জুনে 7,816 কোটি টাকা ছিল, সেখান থেকে এখন কততে চলছে কারেন্টলি 4,948। তো এখানে যেটা ইম্পর্টেন্ট বোঝার বিষয় সেটা হচ্ছে 2021-এর মার্চে কোম্পানির রেভিনিউ কত ছিল 3,989 কোটি টাকা, তারপরে নেক্সট কোয়ার্টারে কিন্তু এখানে বাড়িয়ে কত করলো 4,525, তারপরে নেক্সট কোয়ার্টারে 4,652, তারপর 4,898, তারপর 4,948। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি 5টা কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ আস্তে আস্তে এখানে বাড়ছে, তো এটা একটা পজিটিভ সাইন। নেক্সট হচ্ছে কি এখানে কোম্পানি যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে দেখুন এখানে 18,560 কোটি টাকার একটা মাইনাস এসেছিল এবং এখানে 3,788 কোটি টাকা একটা মাইনাস এসেছিল, কিন্তু এরপর থেকে আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখুন 207, তারপরে হচ্ছে 226, তারপরে 266 এবং তারপরে 367। মানে এই যে 4টে কোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি এই 4টে কোয়ার্টারে কিন্তু এখানে আস্তে আস্তে কোম্পানি তাদের নেট প্রফিটটাকে কিন্তু বাড়িয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর যদি আমরা এখানে আরেকটা বিষয় দেখি কোম্পানির গ্রস এনপিএ অথবা নেট এনপিএ, তাহলে এখানে দেখুন কোম্পানির এনপিএ কত ছিল, এখানে দেখুন 18.87%, সেখান থেকে কারেন্টলি গ্রস এনপিএ কত আছে 13.93, যেখানে 18.87% এনপিএ ছিল গ্রস এনপিএ, সেখান থেকে 13.93 কতটা কমিয়েছে। আর আমরা যদি নেট এনপিএ দেখি তাহলে 5.97% এখানে নেট এনপিএ ছিল, সেখান থেকে কারেন্টলি কত এসছে 4.53। এটা কিন্তু একটা এনপিএতে যে ডাউন সাইড আসছে এটা কিন্তু খুব পজিটিভ সাইন, যে কোনো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমি এনপিএর বিষয়টা আপনাদের আগেও বুঝিয়ে দিয়েছি। আর যদি আমরা কোম্পানির এখানে রেভিনিউ দেখি তাহলে রেভিনিউতে এখানে দেখুন কারেন্টলি কত রেভিনিউ আছে 19,024, আর এর আগে হাইস্ট কত ছিল 29,625। এবার এখানে যে একটা খারাপ সিচুয়েশন কোম্পানি পার করে এসছিল, এখানে 2018-তে কিন্তু ওই কেসটা এখানে ঘটেছিল, যেখানে 20,000 আর 20,267 এবং 29,625 কিন্তু কোম্পানির রেভিনিউ ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কমে গেছিল। এবার এখান থেকে আস্তে আস্তে নিয়ার ফিউচারে অবশ্যই বাড়ার চান্স আছে, কারণ আমরা কোয়ার্টারলি রেজাল্টে কি দেখলাম যে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির নেট প্রফিট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এখানে যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু 2 বছর কন্টিনিউয়াসে মাইনাসে এসেছিল 16,418 এবং 3,462। তো 16,400 থেকে কমে কিন্তু মাইনাসে কত গেল 3,400, তারপরে কিন্তু সোজা এখানে প্লাসে চলে আসলো 1,066। এটা পজিটিভ সাইড, নেট মানে নেট প্রফিট এখানে পজিটিভে চলে আসলো। এবার যদি আমরা ব্যালেন্স শিট দেখি তাহলে ব্যালেন্স শিটে আপনারা দেখুন এখানে বোরোইং, এখানে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে বোরোইংটা কিন্তু কোম্পানির মানে অ্যাসেট হিসেবে ধরতে পারবে, অ্যাসেট না, বোরোইং হচ্ছে কোম্পানি আপনার আমার থেকে যেই টাকাটা ধার নেয় সেই টাকাটা দিয়েই কিন্তু কোম্পানি অন্য কাউকে লোন দেন, কর্পোরেট হোক অথবা প্রাইভেট লোন হোক, সেই লোনগুলো প্রোভাইড করে এবং সেই লোনের থেকে কিন্তু কোম্পানি প্রফিট জেনারেট করে। সেই জন্য বোরোইং কিন্তু এই ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এখানে বোরোইংয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, কন্টিনিউয়াসলি কিন্তু এখানে বোরোইং বাড়ছে।
তো বোরোইং বাড়া একটা পজিটিভ সাইন, কারণ কোম্পানির কাছে যত বেশি ক্যাপিটাল আসবে কোম্পানি কিন্তু তত বেশি ঋণ দিতে পারবে এবং তত বেশি প্রফিট জেনারেট করতে পারবে। এখানে যদি আমরা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটারের কাছে জিরো কেন দেখাচ্ছে, কারণ প্রোমোটার কিন্তু এখান থেকে এক্সিট হয়ে গেছে, কারণ প্রোমোটার জিরো হয়ে গেছে, ব্যাংক্রাফটির পথে চলে এসেছিল। এবং কারেন্টলি কোম্পানির যে হালটা আছে সেটা এসবিআই এর কাছে আছে হাল ধরা, কারণ কি এসবিআই এর কাছে 30% আছে। এসবিআই এখানে ফ্রন্টে এসে কোম্পানিটাকে বাঁচিয়েছিল। এসবিআই এর কাছে এই যে 30% আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কাছে 4.995% আছে। এবং এখানে যদি আমরা আরও দেখি আইসিআইসিআই ব্যাংকের কাছে কত আছে, 2.99, এবং এখানে এক্সিস ব্যাংকের কাছে কত আছে, 1.96%, এইচডিএফসির কাছে আছে। এখানে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ব্যাংকিং কোম্পানির কাছে কিন্তু হোল্ডিংসটা আছে। এবার যেহেতু ব্যাংকিং কোম্পানির কাছে পুরো হোল্ডিংসটা চলে গেছে, সেই জন্য কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু এখানে প্রফিট অথবা কোম্পানির রেভিনিউ অথবা কোম্পানির গ্রোথ কিন্তু এখানে এক্সপেক্ট করা যায়, কারণ এক্সপিরিয়েন্স হাতেই কিন্তু এখন কোম্পানিটা কারেন্টলি আছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ইয়েস ব্যাংকের কাসা রেশিও কত আছে। কাসা রেশিও কি? কাসা রেশিও মানে হচ্ছে কোনো একটা ব্যাংকের, মানে সাধারণ আপনার আমার মতন লোকেরা যারা সেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট অথবা যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলে রেখেছে তারা কত পরিমাণ সেই ব্যাংকে পয়সা রাখছে, মানে কত পরিমাণ সাধারণ মানুষ যেখানে সেভিংস অ্যাকাউন্টে পয়সা রাখছে সেটাকে বলা হয় কাসা রেশিও। এবং কাসা রেশিও যত বেশি হবে ব্যাংক কিন্তু তত বেশি প্রফিট কামাতে পারবে, কারণ সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু একদম সামান্য পরিমাণ ইন্টারেস্ট প্রোভাইড করা হয়, এবং যত কম ইন্টারেস্ট দিতে পারবে এবং সেই পয়সাটা কিন্তু অনেক কর্পোরেট হাউসকে অথবা প্রাইভেট লোন প্রোভাইড করলে অনেক বেশি কিন্তু সেখান থেকে অর্থ কিন্তু প্রফিট জেনারেট করতে পারবে। সেই জন্য কাসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং এই ব্যাংকের কাসা 2018-তে কত ছিল, 36%, তারপর কমে কত হলো 33%, তারপর কমে কত হলো 26%। এখানে একটা বাজে ইম্প্যাক্ট এসেছিল, এবং কারেন্টলি কাসা রেশিও কিন্তু আবার এখানে 31%, মানে এখানে কিন্তু আস্তে আস্তে আবার গ্রোথের পথে কোম্পানি যাচ্ছে। আর কাসা রেশিও কিন্তু কোম্পানির পক্ষে খুব বেশি দরকারি পয়েন্ট, কারণ কি, কারণ ব্যাংকের কাছে যত বেশি কাসা আসবে তার মানে তত বেশি সেভিংস অ্যাকাউন্ট ওপেন হবে, এবং তত বেশি কোম্পানি কম ইন্টারেস্টে পয়সা উঠাতে পারবে এবং বেশি ইন্টারেস্টে কোম্পানি লোন প্রোভাইড করাতে পারবে, যার জন্য কিন্তু প্রফিট অনেক বেশি আসার চান্স আছে, যেহেতু এখানে কাসা রেশিও কিন্তু আমাদের পজিটিভ দেখাচ্ছে। তো আমি এখানে ইয়েস ব্যাংকের চার্টটাকে ওপেন করে নিয়েছি। কারেন্ট প্রাইস 12.85-তে 80-85-তে আছে, এবং এই কারেন্ট যে প্রাইস আছে এর নিচে এই যে যেখানে আমি নিচে একটা হরিজন্টাল লাইন আগে থেকে টেনে নিয়েছি যাতে ভিডিওটাকে আমি অনেক বেশি শর্টে আপনাদের বোঝাতে পারি কম সময়ের মধ্যে। তো এই যে লাইনটা আমি টেনেছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, যেখানে কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে। এখানে একবার দুবার, এবং এর আগে এখানে একবার কিন্তু সাপোর্ট নিয়েছে। এটা একটা লম্বা টাইমের সাপোর্ট, এবং এই সাপোর্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। এবার যেহেতু কোম্পানি এখান থেকে প্রত্যেকটা পজিটিভ নিউজ আসছে, কোম্পানি এনপি আস্তে আস্তে কমাচ্ছে, নেট প্রফিট আস্তে আস্তে বাড়ছে, যেখানে মাইনাস নেগেটিভ ছিল কোম্পানির নেট প্রফিট সেখান থেকে আস্তে আস্তে পজিটিভ এসছে, এবং কোম্পানির কাসা রেশিও বৃদ্ধি পাচ্ছে। এই প্রত্যেকটা পজিটিভ সাইন দেখে দেখুন একটা কোম্পানি অতীতে যা হয়েছে কারেন্ট সিচুয়েশনে কিন্তু ইয়েস ব্যাংক একটা এক্সপিরিয়েন্সড ম্যানেজারের কাছে রয়েছে, এক্সপিরিয়েন্স সিইওর হাতে রয়েছে, এবং প্রত্যেকটা ব্যাংকিং যে সেক্টরের যতগুলো ব্যাংক আছে তারা কিন্তু এখন কারেন্টলি এই ব্যাংকটাকে ম্যানেজ করছে। এবং এখান থেকে কারেন্ট প্রাইস থেকে ব্যাংকের যা অগ্রগতি আমি দেখছি, এখান থেকে আমার যে নেক্সট টার্গেট সেটা যাচ্ছে কোথায়, এই জায়গাটায় চলে আসছে, মানে 20 টাকা 70 পয়সার কাছাকাছি। এবার এখান থেকে কিন্তু মানে একটা 60% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট ইজিলি আমি এক্সপেক্ট করতে পারি। এবং এই যে মানে আপসাইডটা আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রিভিয়াস হাই হিসেবে আমি দেখছি। এর আগে কিন্তু এই প্রিভিয়াস হাইতে একবার টাচ করে তারপর ইমিডিয়েটলি কোম্পানি নিচে চলে এসেছিল, তারপর একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কোম্পানি কন্টিনিউয়াসলি এখানে ট্রেড করছে, এবং এর পরেও কিন্তু আরও অনেক উপরে কোম্পানি অবশ্যই যাবে। কোম্পানি যখন আস্তে আস্তে প্রফিট মেকিং কোম্পানি থাকবে, কোম্পানিতে পরিণত হবে, এবং আস্তে আস্তে কোম্পানি যখন প্রফিট এখান থেকে হিউজ পরিমাণ বাড়তে থাকবে, তখন কিন্তু কোম্পানি এখান থেকে আরও অনেক ইমিডিয়েটলি উপরে যাওয়ার চান্স আছে। এবার শর্ট টার্ম যদি আমরা দেখি, তাহলে শর্ট টার্ম যদি দেখতে হয় তাহলে আমি মনে করি যে নেক্সট 1 বছরের মধ্যে মার্কেট সিচুয়েশন যখন এখান থেকে চেঞ্জ হবে তখন কিন্তু আমরা ইমিডিয়েটলি এই 60% গেইনটা কিন্তু আমরা ইমিডিয়েটলি পেয়ে যাব বলে আমি মনে করছি। আপনারা যে কোনো শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট নেওয়ার আগে অবশ্যই নিজে থেকে ডিউ ডিলিজেন্স করবেন, তারপর যে কোনো কোম্পানিতে এক্সিট অথবা এন্ট্রি করবেন, না কি আমার কথা শুনে কোনো এন্ট্রি এক্সিট করবেন। আমি শুধু এডুকেশনাল পারপাস আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওগুলো বানিয়ে দিলাম, যাতে আপনারা কি করে এন্ট্রি এক্সিট নেবেন, কি করে ডিসিশন নেবেন, সেটা যাতে আপনাদের ডিসিশন মেকিংটা যাতে অনেক বেশি ইজি হয়ে যায় সেই জন্য।
তো বন্ধুরা আমি মনে করি যে এই ভিডিওটি দেখবার পরে অবশ্যই আপনারা পজিটিভ নলেজ গেইন করতে পেরেছেন এবং কিভাবে কাসা রেশিও কিভাবে ইম্পর্টেন্ট ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এবং এনপিএ কিভাবে ইম্পর্টেন্ট এবং এনপিএ এর সাথে প্রভিশনের কি রিলেশন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবং যেখানে ইয়েস ব্যাংকের কথা যদি বলতে হয় তাহলে ইয়েস ব্যাংক কারেন্টলি যেই প্রাইসে ট্রেড করছে সেটা কিন্তু একটা ফেয়ার ভ্যালুড প্রাইসে আছে, না তো হাই ভ্যালুয়েশন আছে না তো চিপ ভ্যালুয়েশন আছে। যেই প্রাইসে হওয়া দরকার সেই প্রাইসে কোম্পানি অ্যাভেলেবেল আছে। সুতরাং এখান থেকে যখন কোম্পানি আস্তে আস্তে প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হবে এবং নিয়ার ফিউচারে আমি এক্সপেক্ট করছি যে অবশ্যই কোম্পানি একটা প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হবে, কারণ কোম্পানি কারেন্টলি কিন্তু এক্সপিরিয়েন্স সিইওর হাতে আছে এবং এক্সপিরিয়েন্স যত ব্যাংকিং সেক্টরে মেন হেড আছে তারা কিন্তু এই ব্যাংকটার এখন মেন পোর্শন কিন্তু তাদের হাতে আছে। এবার যেহেতু এখান থেকে প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি, এনপিএ কমছে, কাসা রেশিও বাড়ছে এবং কোম্পানির প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, যেখানে মাইনাস ছিল সেখান থেকে প্লাসে এসছে। এই প্রত্যেকটা পয়েন্ট দেখবার পরে আমি পার্সোনালি এক্সপেক্ট করি যে এই কোম্পানির শেয়ার প্রাইস নিয়ার ফিউচারে যখন ব্যাংকিং সেক্টর এখান থেকে ওভারঅল ব্যাংকিং সেক্টর উপরে যাওয়া শুরু করবে, ইয়েস ব্যাংক থেকে অবশ্যই আমরা ভালো প্রফিট জেনারেট করতে পারবো, কারণ এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন কিন্তু অ্যাভেলেবেল আছে, যেই সাইনগুলো একটা ব্যাংকিং কোম্পানিকে উপরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আপনার যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবার আগে অথবা এক্সিট করবার আগে অবশ্যই নিজে থেকে দেখে যাচাই করে তারপর কিনবেন, অথবা আপনার নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে যাচাই করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাস আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি, যাতে কিভাবে কোনো ব্যাংকিং কোম্পানিকে যাচাই করতে হয় সেটা আপনারা ইজিলি যাতে মেকিং ডিসিশন নিতে পারেন। সেই জন্য আমি মনে করি যে ভিডিওটি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনারা মনে করেন যে এই ভিডিও থেকে আপনাদের পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।